ট্রায়াল ব্যালেন্স অঙ্কের মধ্যে দেয়া থাকে, মানে একটা রেওয়া মিল দেয়া থাকে। এরপরে নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দেয়া থাকে। এরপরে এখান থেকে আমাদের 10 কলাম, 6 কলাম, 8 কলামের অঙ্কটা খুবই সহজ, একটু বড় কিন্তু অঙ্কটা খুবই সহজ, সবই দেয়াই থাকে। এই অঙ্কটা করতে গেলে প্রথম যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো এখান থেকে আমাদের জার্নাল করতে হয়। এখান থেকে যদি আমরা জার্নাল ভুল করি তাহলে অঙ্ক টোটালটাই ভুল হবে। জার্নাল ঠিক, অঙ্ক ঠিক, জার্নাল ভুল, অঙ্ক ভুল। তাহলে আমরা একটা অঙ্ক দিয়ে আপনাকে একটা দেখাই আজকে। এটা 12, 16, 18 সালে আসছে। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্স তো সবসময় এরকম মিল থাকবে, কিছু কিছু অঙ্ক পাওয়া যাবে যে ট্রায়াল ব্যালেন্সের যোগফলটা এখানে মিলে যায়। তো বুদ্ধিমানের কাজ হলো অঙ্কগুলো শুরু করার আগে সবার প্রথম এটা চেক করে একটুখানি নেয়া 1 মিনিটের জন্য যে এখানে ট্রায়াল ব্যালেন্সের যোগফলটা ঠিক আছে কিনা। এটা 99.99% ঠিক থাকে। মাঝে মাঝে এটা যোগফলটা ঠিক থাকে না, এই কারণে একটু সময় নিয়ে একটু চেক করে দেখে নিবেন যে এটার যোগফলটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের প্রথম করণীয় হচ্ছে জার্নাল গুলাকে আগে করা। এগুলাকে বলা হয় অ্যাডজাস্টিং জার্নাল বা সমন্বয় জাবেদা। আমাদের এখানে বলেও দিচ্ছে 10 কলাম। জার্নাল আমাদের চায় নাই, তবে জার্নালটা এবার এখানে বলছে যে শো নেসেসারি এন্ট্রি, মানে জার্নালটা দেখাইতে বলছে। এটা না বললে আমাদের দেখানোর প্রয়োজন নেই, তবে এটা করে নিতে হবে। তাহলে আমাদের এখানে বলছে আনআর্নড সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্নড 22,000 টাকা। মানে অনুপার্জিত সেবায় 22,000 টাকা উপার্জিত হয়েছে। তার মানে অনুপার্জিত সেবায় তো নর্মালি ক্রেডিট দিকে বসে। এটা যদি উপার্জিত হয়, মানে এটা যদি আর্নড হয়ে যায়, তাহলে এটা ক্রেডিট দিকে তো নর্মালি বসে। উপার্জিত হলে এটা ডেবিট দিকে চলে আসবে। তাহলে মূলত জার্নালটা হচ্ছে আনআর্নড সার্ভিস রেভিনিউটা ক্রেডিট দিকে বসে, যদি এটা আর্ন হয়ে যায় তাহলে ডেবিট দিকে চলে আসবে। তাহলে এটা আনআর্নড সার্ভিস রেভিনিউটা ডেবিট হবে, আর সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হবে। তো এখানে আমাদের দেখেন আনআর্নড সার্ভিস রেভিনিউ নর্মালি ক্রেডিট দিকে বসে, যেহেতু এটা আর্ন হয়ে গেছে তাহলে এর কারণে আমরা এটা লিখলাম আনআর্নড সার্ভিস রেভিনিউটা আর্ন হয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আর্ন, এটা তো আর আনআর্নড না, এটা আর্ন লিখতে পারি। আনআর্নড না লিখলেও চলবে কারণ এটা আর্ন হয়ে গেছে। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউটা যেহেতু আর্ন হয়ে গেছে তাহলে আমরা লিখলাম যে আর্নড সার্ভিস রেভিনিউ, তবে আর্নড লেখে না এই কারণে এটা আনআর্নড লেখা আছে। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউটা ডেবিট, যেহেতু ক্রেডিট ছিল এটা এখন আর্ন হয়ে গেছে এই কারণে এটা ডেবিট দিকে চলে আসবে। এটা ডেবিট দিকে চলে আসা মানে হচ্ছে এটা কমে যাওয়া, আর এটা কমে যাওয়া মানে আমার অরিজিনাল রেভিনিউটা বেড়ে যাওয়া। এটা কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় যে জার্নালটা সেটা হলো ইন্টারেস্ট অ্যাক্রুড। অ্যাক্রুড মানে বকেয়া আছে। তাহলে আয় বকেয়া থাকলে, আয় তো বকেয়া থাকলে বকেয়া আয়টা ডেবিট হয়, আর মূল আয়টা ক্রেডিট হয়। তাহলে এটা যেহেতু ইন্টারেস্ট রেভিনিউটা হচ্ছে মূল ডেটা, আর এটা বকেয়া, তার মানে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউটা হবে ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউটা হবে ক্রেডিট, মানে বকেয়াটা ডেবিট দিকে বসবে। তো আমাদের যেহেতু এখানে বকেয়াটা, এই কারণে আমরা ইন্টারেস্ট রিসিভেবল লিখতে পারি, বা ওই রিসিভেবল মানেই হচ্ছে বকেয়া আছে। তাহলে আমরা ইন্টারেস্ট রিসিভেবল বা ইন্টারেস্ট রেভিনিউ অ্যাক্রুড এটাও লিখতে পারি। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল মানে এই টাকাটা আমরা বকেয়া আছে এটা বুঝাইলাম ডেবিট, আর রেভিনিউটা আমাদের ক্রেডিট হয়ে যাবে। তার মানে আয় বকেয়া হইলে ওটা ডেবিট হয়, মূল আয়টা সবসময় ক্রেডিট হয়। তো যেহেতু আমাদের আয় বকেয়া তাই আমরা ইন্টারেস্ট রিসিভেবল বা ইন্টারেস্ট অ্যাক্রুডও লিখতে পারি ডেবিট। ইন্টারেস্টটা হচ্ছে আমাদের, রেভিনিউটা হচ্ছে আমাদের ক্রেডিট। তৃতীয় যে জার্নাল আমাদের এখানে আরেকটা আছে সাপ্লাইজ অন হ্যান্ড 2,050 টাকা। এটা করার সময় আপনাকে অবশ্যই উপরের দিকে তাকাইতে হবে যে সাপ্লাইজ আমার অরিজিনালি ছিল কত। সবগুলা কিন্তু তাকাইতে বলি নাই, এটা দেখতে হবে। সাপ্লাইজ নিয়ে এরকমই সাপ্লাইজ ইন্স্যুরেন্স নিয়ে দেখতে হবে। সাপ্লাইজ ছিল 2800 টাকা, এখন হাতে আছে 2,050 টাকা। তার মানে আপনি কিন্তু এটার টাকা দিয়ে জার্নাল করতে পারবেন না। সাপ্লাইজ ইন্স্যুরেন্স কয়েকটা ডেটা আছে যেটাকে আপনাকে আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। তো সাপ্লাইজ হচ্ছে আমার 2,050 টাকা, আমার হাতে আছে। তার মানে ছিল তো 2800, দ্যাট মিনস হাতে ছিল ছিল 2800, এখন হাতে আছে 2,050 টাকা। বোঝা যায় বাকিটা আমার খরচ হয়ে গেছে। সাপ্লাইজের বিষয়টা এইভাবে মনে রাখতে হবে, উপরে ছিল কত, নিচে আসছে কত। ছিল 2800, আছে 2,050, মানে বাকিটা আমার খরচ হয়ে গেছে। তো আমার খরচের জার্নালটা দিতে হবে। তো আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 750, কিভাবে বুঝলাম যে 750 হইলো? ছিল হচ্ছে আমার উপরে 2800 না, এটা মূলত হবে 2200। উপরেরটা তাহলে 2800 টাকা, সেটা হবে হচ্ছে মূলত 2200। তাহলে আমার সাপ্লাই ছিল মূলত 2200, এখন আছে 2,050 টাকা। 2,050 টাকা না, এটা তাইলে না, 2800ই হবে তাইলে। আমি একটা ভুল লিখছি, এটা 2800ই থাক, নিচে চেঞ্জ করে দিই। তাহলে এখানে হচ্ছে আমার 2800 হবে। 2800, 2800 আমাদের ছিল হচ্ছে 2800,
হাতে আছে 2050, দ্যাট মিনস 750 খরচ হয়ে গেছে। তাহলে আপনাকে অলওয়েজ খরচের জার্নালটাই দিতে হবে, এখানে সবসময় খরচটাই দেখাইতে হবে। তাহলে সাপ্লাইজ খরচ হয়েছে 750, তো সাপ্লাইজ খরচ হয়ে যাওয়া মানে সাপ্লাইজ কমে যাওয়া, তো সাপ্লাইজও কমায় দিলাম 750। তার মানে 2800 থেকে যদি আমি 750 বিয়োগ দিই, আলটিমেটলি কিন্তু আপনার 2050 টাকাই হাতে থাকবে। বুঝছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, সাপ্লাইজ অলওয়েজ খরচের জার্নালটাই দেখাইতে হবে। অ্যাক্রুড স্যালারি, বেতন বকেয়া, তাহলে খরচ যদি বকেয়া থাকে, মূল খরচটা সব সময় ডেবিট হবে, বকেয়াটা ক্রেডিট হবে, মানে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এইরকম। তাহলে যেহেতু বেতন বকেয়া আছে, তো আমরা লিখলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আর যদি অগ্রিম থাকতো উল্টা হইতো, অ্যাডভান্স স্যালারি বা প্রিপেড স্যালারি ডেবিট, স্যালারি ক্রেডিট, মানে খরচ বকেয়া থাকলে বকেয়াটা ক্রেডিট হয়, মূল খরচটা ডেবিট হয়। খরচ অগ্রিম থাকলে আমাদের অগ্রিমটা ডেবিট হয়, মূলটা ক্রেডিট হয়। বুঝছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের 4 তারিখে যদি দেখি, মানে 4 নাম্বার জার্নালটা, ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 1950 টাকা। আমি বলছি অলওয়েজ সাপ্লাইজ আর ইন্স্যুরেন্সের বেলায় খরচটাই দেখাইতে হবে, আর এক্সপায়ার মানে খরচ হয়েই গেছে। তাহলে যেহেতু ওরা বলেই দিচ্ছে এক্সপায়ার, মানে এই টাকাটা দিয়েই আপনাকে জার্নাল করতে হবে। তাহলে কখনো আপনার উপরের দিকে দেখে করতে হইতে পারে, কখনো এই টাকা দিয়েই করতে হবে। যদি এখানে বলতো ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড 1950, তার মানে বুঝে নিতে হবে যে এখনো খরচ হয় নাই 1950। তখন আপনার দেখতে হইতো যে উপরে ছিল কত, তখন দেখতেন উপরে ছিল 8,950 টাকা। এখন আনএক্সপায়ার্ড আছে 1950, মানে বাকিটা খরচ হয়েছে। কিন্তু এখন এমন না, এখন বলছে এক্সপায়ার্ডই হয়েছে 1950, মানে খরচই হয়েছে এটা। তার মানে আর উপরে আমার ডিফারেন্স করার দরকার নেই। তাহলে যেহেতু ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে, তাহলে আমরা লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর প্রিপেইড ইন্স্যুরেন্স, মানে যেটা অগ্রিম ছিল, অগ্রিমটা আমি কমায় দিব। তাহলে এক্সপায়ার্ড এর টাকাটা সরাসরি বলাই আছে, কারণ আমরা এটা সরাসরি লিখলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ইন্স্যুরেন্স আর সাপ্লাইজ অলওয়েজ খরচের টাকাটাই এখানে দেখাইতে হবে, কতটুকু হাতে আছে ওইটা না, খরচটা। বুঝছি? জি স্যার। ডেপ্রিসিয়েশনের জার্নালটা একটা, এটা আমরা জানি। ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, দুইটা আলাদা আলাদা বলা আছে। একটা ইকুইপমেন্টের, একটা বিল্ডিং এর, চাইলে দুইটা একসাথেও করা যায়, আলাদা আলাদাও করা যায়। আমরা আলাদা আলাদা করে দেখাইছি, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ইকুইপমেন্টের একটা, আর বিল্ডিং এর জন্য আরেকটা। ইন্টারেস্ট এক্সপেন্স নিয়ে বলছে, ইন্টারেস্ট এক্সপেন্স 1100 টাকা বকেয়া আছে। তাহলে খরচটা ডেবিট আর বকেয়াটা ক্রেডিট। তাহলে আমরা এখানে যে লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স যেহেতু এটা একটা খরচ, তাহলে খরচটা ডেবিট, আর খরচ বকেয়া থাকলে যেরকম জাবেদা হয়, যেরকম যে স্যালারি এক্সপেন্স স্যালারি পেয়েবল, কাইন্ড অফ এরকমই ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল। আর এটার মতোই, এটার ভাইয়ের মতোই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, মানে একই জাতের। এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সও বকেয়া আছে, তাহলে খরচটা ডেবিট, বকেয়াটা ক্রেডিট। এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। আপনি চাইলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেয়েবলও ক্রেডিট লিখতে পারেন, মানে যেটা বকেয়া আপনি চাইলে ওইটাকেই বকেয়া ক্রেডিট লিখতে পারেন, মানে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল। চাইলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স অ্যাডভার্টাইজমেন্ট পেয়েবল লিখলেও হবে, অ্যাকাউন্ট পেয়েবল লিখলেও হবে। ইভেন ইন্টারেস্ট এক্সপেন্স এখানে ইন্টারেস্ট পেয়েবল না লিখে অ্যাকাউন্ট পেয়েবল লিখলেও চলবে। আবার এই যে এখানে স্যালারি এক্সপেন্স ডেবিট, চাইলে স্যালারি পেয়েবল না লিখে অ্যাকাউন্ট পেয়েবল লিখলেও হবে। বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে জার্নালটা আমরা করার পরে আমাদের এখানে 10 কলাম ওয়ার্কশিট, তো আমি এটাকে জুম ইন করে দেখাচ্ছি যতটুকু দেখানো যায়। তো দেখা যায় জুম ইনটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের 10 কলাম কিভাবে হইলো? এই যে ট্রায়াল ব্যালেন্সের একটা, অ্যাডজাস্টমেন্টের একটা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স একটা, তিনটা, ইনকাম স্টেটমেন্ট একটা, ব্যালেন্স শিট একটা, পাঁচটা। তাহলে এটা হলো 10 কলাম, মানে এটা হলো এডিশনাল, অ্যাকাউন্ট টাইটেলটা হচ্ছে এডিশনাল। তাহলে এই অঙ্কটা শুরু হয় কিভাবে? প্রথমত আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আমাদের কোশ্চেনের মধ্যে এই যে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া ছিল, যেভাবে ছিল একদম অ্যাকাউন্ট টাইটেল থেকে নিয়ে ডেবিট ক্রেডিট টাকা এ টু জেড যেভাবে ছিল, আমাদের কাজ হচ্ছে ওই অ্যাকাউন্ট টাইটেল সহ একদম আমাদের ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট সহ, মানে আমাদের এখানে অ্যাকাউন্ট টাইটেল ট্রায়াল ব্যালেন্স, মানে প্রথম 3টা কলাম, মানে অ্যাকাউন্ট টাইটেলের আর ট্রায়াল ব্যালেন্সের ডেবিট ক্রেডিট, এই পুরোটা হচ্ছে যে টোটাল পর্যন্ত আমরা কোশ্চেন দেখে দেখে কপি করবো, মানে এই পর্যন্ত আমরা কোশ্চেন দেখে কপি করবো, মানে এই পর্যন্ত কোশ্চেন দেখে কপি করবো। এটা কি বলছি? জি স্যার। মানে ফুলটাই হচ্ছে কোশ্চেন দেখে কপি করা। আচ্ছা, এবারটা সিস্টেমটা কি করার দেখেন ভালো করে, একটা একটা করে। তাহলে আপনার জার্নাল ধরে ধরে যাইতে হবে। প্রথম জার্নাল হচ্ছে আনার সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এটা আপনার গিয়ে খুঁজতে হবে, আনার সার্ভিস রেভিনিউ ডেবিট। আপনি এখানে খুঁজবেন যে আনার সার্ভিস রেভিনিউ নামে কিছু আছে কিনা, এই যে আছে, আনার সার্ভিস রেভিনিউ এখানে আছে।
তো যেহেতু আপনার জার্নালে লিখছেন আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট লিখছেন, এই যে অ্যাডজাস্টমেন্ট মানে আপনি যে জার্নাল করছেন, তাহলে আপনি তো জার্নালে লিখছেন আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট। তাহলে এই যে আমরা তো আনআর্ন সার্ভিস রেভিনিউ এখানে পাইছি, তো আমি অ্যাডজাস্টমেন্টে ডেবিট দিকে বসাইছি কেন, কারণ আমার জার্নালে ওটা ডেবিট দিকে আছে। তো আমরা আনআর্ন সার্ভিস রেভিনিউ সোজাসুজি, যেহেতু আমি জার্নালে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট পাইছি, তাই আমরা এটা ডেবিট দিকে বসাইলাম। এটা কি বুঝলাম? জি স্যার। আচ্ছা। আর ক্রেডিট হচ্ছে সার্ভিস রেভিনিউ। আপনাকে এখানে খুঁজতে হবে যে সার্ভিস রেভিনিউ নামে কোথাও কোনো এন্ট্রি আছে কিনা, মানে টোটাল অঙ্কে যেগুলো ডেটা দেয়া ছিল এখানে সার্ভিস রেভিনিউ নামে কোনো এন্ট্রি ছিল কিনা। আমরা এখানে দেখি যে সার্ভিস রেভিনিউ নামে কোনো এন্ট্রি আছে কিনা। মনে হয় আছে একটা সার্ভিস রেভিনিউ নামে 22,000-এর, দেখি আমরা ডেটা পাই কিনা। 22,000 সার্ভিস রেভিনিউ। স্যার আমার এই যে এখানে এই যে দেখেন সার্ভিস রেভিনিউ নামে অলরেডি ওদের একটা এন্ট্রি ছিল, বানানোই ছিল, আমাদের নতুন করে করতে হবে না। তো আমাদের জার্নালে যেহেতু সার্ভিস রেভিনিউটা ক্রেডিটে, দেখেন আমরা অ্যাডজাস্টমেন্টে কিন্তু ক্রেডিট দিকে বসিয়েছি, বুঝছেন এটা? জি স্যার। আমরা এই যে এই দুইটাকে এক কালার করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে এই দুইটা মিলায় একটা জার্নালে, মানে এই দুইটা একটা জার্নালের জন্য। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় জার্নালে যাই। দ্বিতীয় জার্নালটা দেখেন একটা একটা করে করতে হবে। দ্বিতীয় জার্নাল হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স, আরেকটা ছিল আমাদের এখানে এই যে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা ইন্টারেস্ট রিসিভেবল যেহেতু ডেবিট, আমরা দেখি ইন্টারেস্ট রিসিভেবল নামে আগে দেখবেন যে জার্নাল মানে ট্রায়াল ব্যালেন্সে দেখবেন ওই নামে এন্ট্রি ছিল কিনা, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ নামে কিছু ছিল কিনা। তো যেহেতু আমাদের নাই, আমরা এখানে একটাও নাই, মানে ইন্টারেস্ট রিসিভেবলও না, ইন্টারেস্ট রেভিনিউ নাই, মানে টোটাল পর্যন্ত নাই, কারণ আমরা নতুন দুইটা এন্ট্রি বানাবো টোটালের পরে। তাহলে এই যে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট এই যে লিখলাম ডেবিট, আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট এই যে আমরা লিখলাম। তাহলে এই দুইটা আমরা কেন লিখলাম, কারণ এই দুইটা নামে উপরে কিছু ছিল না, থাকলে আমরা কিন্তু যে ডানে বা ডেবিটে বা ক্রেডিটে লিখতে পারতাম, যেহেতু নাই আমরা নতুন করে ইন্টারেস্ট রিসিভেবল আর ইন্টারেস্ট রেভিনিউ নামে এন্ট্রি বানায় নিলাম। রিসিভেবলটা ডেবিট, ডেবিট দিকে বসাইলাম, রেভিনিউটা ক্রেডিট, ক্রেডিট দিকে বসাইলাম। বোঝা যায় দুইটা? জি স্যার। দেখেন, এরপর আমরা তৃতীয় জার্নালটা যাব। তৃতীয় জার্নালটা কিভাবে হয়? দেখি কি লেখা ছিল। তৃতীয় জার্নালটা লেখা ছিল ওই সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো আমাদের দেখতে হবে যে সাপ্লাইজ এক্সপেন্স নামে কিছু আছে কিনা, অলরেডি যে টাইটেল গুলা দেয়া আছে। তো আমাদের এখানে সাপ্লাইজ এক্সপেন্স নামে কিছু নাই। তো যেহেতু নাই, আমরা এই যে দেখেন সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, এই যে আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিটের ঘরে একটা এন্ট্রি লিখলাম। এটাকে আমরা একটা কালার করে নিই। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আমরা লিখলাম সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। তো সাপ্লাইজ পে ক্রেডিট, তো তো আমরা এই যে সাপ্লাইজ দেখবো আছে কিনা অঙ্কের মধ্যে। এই যে দেখেন আমাদের এখানে সাপ্লাইজ একটা এন্ট্রি আছে, এই যে সাপ্লাইজ। তো যে সাপ্লাইজ ক্রেডিট, এই যে সাপ্লাইজ এর ঘরে আমরা ক্রেডিট লিখে দিলাম। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, তো আমরা সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট দিকে লিখলাম। আর সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজ যেহেতু আছে তাই সাপ্লাইজের সোজাসুজি ক্রেডিট দিকে লিখে দিলাম। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এবার পরের জার্নালটায় আমরা যাই। সাপ্লাইজের পরে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আগে খুঁজবেন যে আছে কিনা স্যালারি এক্সপেন্স, স্যালারি পেয়েবল, এখানে থাকলে তো ভালো। তো আমরা এখানে দেখি স্যালারি এক্সপেন্স, স্যালারি পেয়েবল নামে এখানে আছে কিনা। স্যালারি এক্সপেন্স এই যে আসছে স্যালারি এক্সপেন্স। তো যেহেতু আমাদের ঘরে জাবেদার মধ্যে স্যালারি এক্সপেন্স ডেবিট দিকে ছিল, যে আমরা ডেবিট দিকে লিখলাম। তো এই টাকাটাকে আমরা একটা অন্য কালার করে দিলাম। লেটস আমরা এটাকে রেডি করলাম, ডেট না হ্যাশ করে দিলাম। আচ্ছা, তো আমাদের স্যালারি এক্সপেন্স ডেবিট লিখলাম। স্যালারি পেয়েবল নামে আমাদের কোনো এন্ট্রি নাই এখানে। তো যেহেতু স্যালারি পেয়েবল নামে কোনো এন্ট্রি নেই, যেখানে আমরা স্যালারি পেয়েবল নামে এখানে একটা এন্ট্রি বানায় নিলাম। আমরা এটাকেও একটা কালার করে দিলাম, অ্যাশ কালারই করে দিলাম। বুঝা যায় এটা? জি স্যার। আচ্ছা, এরপর আমরা দেখি স্যালারির পরে আমরা পাচ্ছি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে আছে কিনা আগে সেটা দেখতে হবে, না থাকলে নিচে বানাইতে হবে। তো আমাদের এখানে উপরে নাই, তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স যেহেতু নাই, তো আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট নামে একটা এন্ট্রি বানায় নিলাম। তো আমরা এটাকে কালার দিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর ইন্স্যুরেন্স পেয়েবল নামে আমার প্রিপেড ইন্স্যুরেন্স নামে একটা এন্ট্রি আছে অলরেডি, যে প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু আছে, আমরা যে প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু জার্নালে ক্রেডিট, আমরা ক্রেডিট দিকে বসাই দিলাম। জার্নালে যেই দিকে আপনাকে বসাইতে হবে অ্যাডজাস্টমেন্টের ঘরে ওই দিকে, বুঝছি? জি স্যার। প্রসেসটা কি বুঝতেছি আমি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, আচ্ছা। এরপর আমরা পরেরটা যদি দেখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আমরা দেখবো যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নামে কোনো এন্ট্রি আছে কিনা আগে, এখানে না থাকলে আমরা বানাই নিই। তো দেখি আমরা আমরা দেখতেছি যে ডেপ্রিসিয়েশন নামে কোনো এন্ট্রি নাই, মানে ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন বিল্ডিং নামে কোনো এন্ট্রি নাই। এই যে আমরা ডেপ্রিসিয়েশন ডেবিট, আমরা যে ডেবিট দিকে ডেপ্রিসিয়েশনের একটা এন্ট্রি দিলাম। আবার এখানেও আরেকটা ডেপ্রিসিয়েশন আছে, ওইটাও ডেবিট, এখানে আরেকটা এন্ট্রি দিলাম। তার মানে ডেপ্রিসিয়েশন নামে কোনো এন্ট্রি ছিল না। তবে
অ্যাকুমুলেটেড নামে আছে, যেমন এই যে অ্যাকুমুলেটেড বিল্ডিং এটা আছে। তো আমার অ্যাকুমুলেটেড অলরেডি জার্নালে ছিল ক্রেডিটে, যে আমি ক্রেডিট দিকে লিখলাম। আবার এখানেও আমাদের দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন উপরের দিকে আরেকটা আছে, যে ইকুইপমেন্টের জন্য, ওটাও ক্রেডিট দিকে ছিল, যে আমি জার্নালে ক্রেডিট দিকে দিলাম। তাহলে ডেপ্রিসিয়েশন নামে নাই, তবে অ্যাকুমুলেটেড নামে আছে। যেহেতু ডেপ্রিসিয়েশন নামে নাই, তো আমরা ডেপ্রিসিয়েশন নামে দুইটা বানায় নিলাম, আর অ্যাকুমুলেটেডটা আছে। তো যেটা আছে সেটার পাশে আমরা অ্যাকুমুলেটেড এর পাশে, এই যে অ্যাকুমুলেটেড এর পাশে অ্যাকুমুলেটেড এর টাকা ক্রেডিট দিকে বসায় দিলাম। এখানেও একবার, এখানেও একবার, বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরে যদি আমরা পরের জার্নালটা দেখি, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো আপনি দেখবেন যে ইন্টারেস্ট এক্সপেন্স নামে এখানে কিছু আছে কিনা, না থাকলে আমরা বানায় নিব। তো আমাদের এখানে নাই, ইন্টারেস্ট এক্সপেন্সও নাই, ইন্টারেস্ট পেয়েবলও নাই। তো আমরা দুইটাই বানায় নিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ডেবিটটা ডেবিট দিকে, ক্রেডিটটা ক্রেডিট দিকে। আর একটা ছিল অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, এরকম একটা ছিল। তো আমরা এখানে দেখেন লাস্টেরটা দেখে আসি, যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। তো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নামে এন্ট্রি আছে কিনা আমরা আগে দেখে নিই। এই যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নামে অলরেডি এন্ট্রি আছে। তো ডেবিট দিকে আছে, আমি জার্নালে ডেবিট দিকে দিলাম। আর ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। তো অ্যাকাউন্ট পেয়েবল নামে আমাদের অলরেডি এখানে এন্ট্রি আছে, তো এটা সোজাসুজি আমরা বসায় দিব। এই যে অ্যাকাউন্ট পেয়েবল নামে এন্ট্রি আছে, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট দিকে আমি সোজাসুজি বসায় দিলাম। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমাদের কাজ হলো এই যে অ্যাডজাস্টমেন্টের ঘরে যে আমরা টাকাগুলা বসাইলাম ডেবিট দিকে আর ক্রেডিট দিকে, আপনার কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্টের টাকাগুলা ডেবিট আর ক্রেডিটটা একদম টেনে নিচে নিচে জাস্ট যোগ করে দেয়। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের যে অ্যাডজাস্টমেন্টের ঘরে যে জার্নালগুলো টাকাগুলো আমরা বসাইছি এই যে পরের সপ্তাহে, এই ডেবিট আর ক্রেডিট দিকে জাস্ট টাকাগুলা যোগ নামায় দিলেই হয়ে যাবে, বুঝছি? জি স্যার। এটা অবশ্যই মিলতে হবে কিন্তু। আচ্ছা, এর পরের ঘরটার নাম হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা আরো সহজ। এই যে ব্যালেন্স আছে ট্রায়াল ব্যালেন্স, আর এটা হলো অ্যাডজাস্টমেন্ট, এটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, মানে এই দুইটা যোগবিয়। মানে হলো ক্যাশ ডেবিট দিকে আছে, অ্যাডজাস্টমেন্টে তো ক্যাশে কোনো ডেবিট দিকে এন্ট্রি নাই, বা ক্রেডিট দিকে মানে ক্যাশের সোজাসুজিতে কোনো কাজ হয় নাই। তাহলে ট্রায়াল ব্যালেন্সে ক্যাশটা ডেবিট দিকে ছিল, অ্যাডজাস্টমেন্টও ডেবিট দিকে চলে যাবে। এই যে নোট রিসিভেবল এর সোজাসুজিতে কোনো কাজ নাই, তার মানে এটা যে ডেবিট দিকে থাকলে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে চলে যাবে, ট্রায়াল ব্যালেন্সে যদি ক্রেডিট দিকে থাকে তাহলে ক্রেডিট দিকে চলে যাবে, এরকম। এই যে সাপ্লাইজ কিন্তু এখানে 2800 টাকা ডেবিট দিকে ছিল, আর অ্যাডজাস্টমেন্টে কিন্তু টাকাটা ক্রেডিট দিকে ছিল 750। তাহলে ডেবিট 2800 থেকে ক্রেডিটে 750 চলে গেলে আলটিমেটলি তো ডেবিট দিকে 2050 টাকাই থাকবে, বুঝছি তো? জি স্যার। একই রকম ইন্স্যুরেন্স ছিল 8950 টাকা ডেবিটে, আর ক্রেডিটে আছে 1950, বিয়োগ দিলে কিন্তু ডেবিট দিকে 7000 যাবে। আবার ইকুইপমেন্ট নামে কোনো কাজ নাই, ডেবিটেরটা ডেবিটে চলে গেল। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা ক্রেডিটে, আবার এখানেও ক্রেডিটে, তার মানে দুইটাই ক্রেডিটে, ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে 9800 টাকা। একই রকম ভাবে বিল্ডিং এর কোনো কাজ নাই, যা ছিল ওরকম চলে গেল, ল্যান্ডের কোনো কাজ নেই, যা ছিল ওরকম চলে গেল। সোজা কথা, ডেবিট দিকে এন্ট্রির সাথে অ্যাডজাস্টমেন্ট ডেবিট হলে যোগ হবে, ক্রেডিট দিকের এন্ট্রির সাথে অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট দিকে হলে যোগ হবে, ডেবিট দিকের সাথে উল্টা হইলেই বিয়োগ হবে। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরকম করলে আমরা আরো একদম লাস্টের দিক থেকে কয়েকটা দেখাই দিই। আর এগুলাতে তো আমাদের কোনো ছিলই না, এগুলো জাস্ট ডেবিট আর ক্রেডিটেই তো ছিল, এটার সাথে তার যোগ বিয়োগ করার কিছু নাই। তাহলে এই ডেবিট গুলা ডেবিট দিকে চলে যাবে, আর এই ক্রেডিট গুলা আলটিমেটলি ক্রেডিট দিকে চলে যাবে। এরপর আমরা করণীয় হচ্ছে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স গুলা নিচে নিচে যোগ না হবে, বুঝছি? জি স্যার। এইটা যদি আপনার মিলে, এই ট্রায়াল ব্যালেন্স তো অ্যাডজাস্টমেন্ট তো মিলবে, এটা তো জাবেদা লিখে করছেন। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা যদি আপনার মিলে, তাহলে আপনি বুঝবেন আপনি সামনের দিকে আগাইতে পারবেন। আর এটা যদি না মিলে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কোথাও অঙ্কের মধ্যে ভুল হয়ে গেছে, মানে এই যোগফলটা আপনার মিলতেই হবে, এটা না মিললে আপনি সামনের দিকে আগানোর কোনো অর্থ নাই। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে হিসাবটা কেমন? চারটা ঘর বাকি আছে, মানে দুইটা ঘর। ইনকাম স্টেটমেন্টের ডেবিট ক্রেডিট আর ব্যালেন্স শিটের ডেবিট ক্রেডিট। ইনকাম স্টেটমেন্টের ডেবিট মানি খরচ, ক্রেডিট মানি আয়। ব্যালেন্স শিটের ডেবিট মানি সম্পদ, আর ক্রেডিট মানি দায়। বুঝছি তো? জি স্যার। আচ্ছা, তাহলে টাকা দেখবো হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের, মানে এখন আর এদিকের কোনো টাকা দেখবো না, ফাইনাল টাকা তো এই ঘরে, টাকাটা এদিকের দিকেই টাকা। তাহলে আপনি বলেন ক্যাশ কি? ক্যাশ সম্পদ, আয় ব্যয়, দায় কি? এটা ক্যাশ, ক্যাশ তো সম্পদ, এর তাই সম্পদ। না? এই যে আমরা যে ব্যালেন্স শিটের ডেবিটটা তো অ্যাসেট, মানে সম্পদ, এই যে সম্পদের ঘরে নিয়ে গেছি টাকাটা, টাকা কিন্তু এইটা দেখবেন, ফাইনাল টাকা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে। নোট রিসিভেবল তো সম্পদ, মানে ডেবিটটা হয় ইনকামের ডেবিটে যাবে, নাহলে ব্যালেন্স শিটের ডেবিটে যাবে।
আর ক্রেডিটের টাকাগুলো হয় ইনকামের ক্রেডিটে যাবে বা ব্যালেন্স শিটের ক্রেডিটে যাবে, মানে প্রত্যেকটা ডেটার দুইটা করে চান্স। এই যদি ডেবিটের হয় তাহলে হয় ইনকামের ডেবিটে বা ব্যালেন্স শিটের ডেবিটে, ও যদি ক্রেডিটে থাকে তাহলে হয় ইনকামের ক্রেডিটে বা ব্যালেন্স শিটের ক্রেডিটে, বুঝছি তো? জি স্যার। আচ্ছা, তাহলে সারপ্রাইজ, এটা তো সম্পদ। তো এটা ডেবিটে আছে, তাহলে এই যে আমরা সম্পদটা ডেবিটে নিয়ে গেলাম। টাকা কিন্তু এইটা মন থাকে, যাতে টাকা এগুলি বাদ, সব টাকা দেখবেন এইগুলা, এন্ট্রি দেখবেন এইগুলা। প্রিপেড ইন্স্যুরেন্স একটা সম্পদ, এই যে ফাইনাল টাকা 7,000, এই যে সম্পদের ঘরে নিয়ে গেলাম। ইকুইপমেন্ট সম্পদ, এই যে সম্পদের ঘরে নিয়ে গেলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে দায়। এটা দায় না, এটাকে বলা হয় বিপরীত সম্পদ আর কি। এই যে আমরা দায়ের ঘরে নিয়ে গেলাম। এই যে বিল্ডিং সম্পদ, এই যে সম্পদের ঘরে নিয়ে গেলাম। এই যে ল্যান্ড সম্পদ, সম্পদের ঘরে নিয়ে গেলাম। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে দায়, এই যে ফাইনাল টাকা, এটা এই যে দায়ের ঘরে নিয়ে গেলাম। আনআর্ন সার্ভিস রেভিনিউ দায়, এই যে ফাইনাল টাকা 22,000, যে দায়ের ঘরে নিয়ে গেলাম। নোটস পেয়েবল ও দায়, এই যে দায়ের ঘরে নিয়ে গেলাম। তারপরে ক্যাপিটাল হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে ওই যে দায় মালিকানা সত্ত্ব একটাই ঘর নিয়ে গেলাম। ড্রয়িং, ড্রয়িংটা হচ্ছে মালিকানা সত্ত্বের ক্রেডিটে তো আর বসানো যাবে না, এই কারণে ডেবিট দিকে বসালাম, কিন্তু এটা কিন্তু সম্পদ না। মূলধন তো আর দায় না, মালিকানা সত্ত্বের ঘরে বসাই। আর ড্রয়িং তো আর সম্পদ না, তবে সম্পদ, সম্পদের ঘরেই বসাইতে হইতেছে আর কি, যেহেতু মূলধন যেহেতু উল্টা দিকে বসাইছি, ড্রয়িংটা তার উল্টা দিকে বসাবো, মানে ড্রয়িংটা সম্পদ না, তবে সম্পদের ঘরে বসবে। রেভিনিউ তো আয়, এই যে আমরা আয়ের ঘরে বসাইলাম, এই যে ক্রেডিট, আয়ের ক্রেডিট এটা। ফাইনাল টাকা কিন্তু এটা, ফাইনাল টাকাটার দিকে দেখতে হবে। স্যালারি এক্সপেন্স তো একটা খরচ, এই যে ফাইনাল টাকাটা আমরা এইটা খরচের ঘরে বসাইলাম। ইউটিলিটি এক্সপেন্স খরচ, এই যে খরচের ঘরে বসাইলাম। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স খরচ, খরচের ঘরে বসাইলাম। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দায়, এই যে দায়ের ঘরে বসাইলাম। তাহলে যেটা খরচ ওটা খরচের ঘরে, যেটা আয় ওটা আয়ের ঘরে, যেটা দায় সেটা দায়ের ঘরে, এভাবে আর কি। এই যে ইন্টারেস্ট রিসিভেবল, এটা সম্পদ, এই যে সম্পদের ঘরে বসাইলাম। ইন্টারেস্ট রেভিনিউ হচ্ছে আয়, যে আয়ের ঘরে বসাইলাম। সাপ্লাইজ এক্সপেন্স ব্যয় বা খরচ, খরচের ঘরে বসাইলাম। স্যালারি পেয়েবল ব্যয়, এই যে ব্যয়ের ঘরে বসাইলাম, ব্যয় না সরি, এটা হলো দায়, দায়ের ঘরে বসাইলাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ, এই যে খরচের ঘরে বসাইলাম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খরচ, খরচের ঘরে বসাইলাম। এই যে এটাও খরচ, খরচের, এভাবে আর কি। খরচটা খরচের ঘরে, আয়টা আয়ের ঘরে, দায়টা দায়ের ঘরে, সম্পদটা সম্পদের ঘরে, বুঝছি? জি স্যার। এবার যোগ বিয়োগটা বুঝেন। আপনি সবার প্রথমে করবেন কি, ইসের ঘরে মানে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটের ঘরটা আগে যোগ নামাবেন, ক্রেডিটেরটা। তাহলে ইনকামের ওই ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটের যোগটা আগে নামাইলাম 1,07,700, এটাকে আপনি ডেবিট দিকে শিফট করবেন। এরপরে 1,07,700 থেকে উপরে সবগুলা টাকা বিয়োগ দিয়ে এইটা হচ্ছে আপনার আনসার, বুঝছি বিষয়টা? জি স্যার। আর ব্যালেন্স শিটের বেলায় ব্যালেন্স শিটের আগে ডেবিটের ঘরটা নামাবে, এরপর এটা ক্রেডিট দিকে নিয়ে যাবে। এরপর এখান থেকে উপরে সবগুলা টাকা বিয়োগ দিলে আপনার এটা হচ্ছে আনসার, বুঝছেন? জি তাহলে স্যার। সিস্টেম কি, আগে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটের যোগটা, মানে ডেবিটেরটা যে আগে নামানো যাবে না তা না, মোস্টলি ক্রেডিটের যোগটাই আগে নামে। কিন্তু মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যেটার যোগফল বড় সেটা আগে নামাইতে হবে। তবে মোস্টলি ক্রেডিটের যোগটাই আগে হয়। ইনকে যদি ডেবিটের যোগটা বড় হয় তাহলে ডেবিটেরটা ক্রেডিটে নিয়ে যাবেন, আনসারটা এইখানে বসবে। কিন্তু ক্রেডিটের যোগফলটা যেহেতু বড়, এটা ডেবিট দিকে আইনা আনসারটা এইখানে বসবে, বুঝতে পারছি? জি স্যার। অঙ্কটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? যদি ক্রেডিটের যোগফলটা বড় হয় তাহলে অবশ্যই এটা নেট ইনকাম হবে। আর যদি ডেবিটের যোগটা বড় হয় তাহলে এখানে নেট লস হবে। আর এই অঙ্কটা হয়েছে কিনা কিভাবে বুঝবে? যে এখানের আনসার আর এখানকার আনসার কিন্তু দুইটা সেম হইতে হবে। যদি দুইটা সেম হয় তাহলে বুঝবেন আপনার অঙ্কটা ঠিক আছে। বুঝতে কি পারলেন? জি স্যার, বুঝতে পারছি।